কৃত্রিম আলোয় রাতের আঁধার ছাপিয়ে এক মায়াবী অথচ নিষ্ঠুর আলো আঁধারির খেলায় মেতেছে তালুকদার বাড়ির ছাদটা আজ। অনুষ্ঠানের উদ্দেশ্যে সেট করা নিচের নিয়ম আলোগুলো এক একটা জ্বলন্ত স্মৃতির মতো তার চোখে এসে বিচ্ছে কন্দনরত রমণীর। যে শহর আলোয় আলোকিত, সেই শহরের বুকে সোহানার নিজের পৃথিবীটা আজ বড্ড অন্ধকার। রাতের হিমেল বাতাস তার এলোমেলো চুলে পরশ বুলিয়ে যাচ্ছে, কিন্তু সেই শীতলতা মেয়েটার বুকের ভেতরের একতরফা প্রেমের দহনকে কিছুতেই নেভাতে পারছে না। অবাধ্য চোখের জল গাল বেয়ে টুপ টুপ করে জোরে পড়ছে ছাদের কার্নিশে। যাকে কোনোদিন নিজের করে পাওয়া যাবে না, তার জন্য কেন এই তীব্র বেকুলতা, কেন এই বোবা কান্না? মেয়েটা অজোরে কেঁদে হিচকি উঠে যায়, দু হাতে চেপে ধরে মুখ। সে এক বাড়িতে থেকে কিভাবে দেখবে ভালোবাসার মানুষটার ভালোবাসা? তার রুহুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে না? কোথায় গেলে অসহ্য দহন থেকে মুক্তি পাবে একটু সে? কোথায় গেলে চিৎকার করে বেতরার আর্তনাদগুলোর মুক্তি দিতে পারবে? কোথায়? দুহাতে মুখ চেপে হুহু কান্নায় মেতে ওঠা রমণীর কান্নার তোপে নাজুক তনু নুইয়ে আসতে চায়। আঁকড়ে ধরে ছাদের কার্নিশ। এদিকে উদ্বেগ ভরা পদক্ষেপে ছাদে উপস্থিত হয়েছে আদনান। হাঁপড়ের মতো উঠানামা করছে চড়া বুক। নিয়ন আলোর জলকানিতে কন্দনরত রমণীর মুষছে পড়তে চাওয়া দেহ চোখের সামনে উদ্ভাসিত হতেই বুকের ভেতর তীব্র জ্বলুনি আন্দোলিত হলো মানবের। কে যেন বুকটায় খুব সময় নিয়ে খুঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ক্ষত করে দিচ্ছে, ছুরি চালাচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে পুরোদমে। মেয়েটার এই কান্না কি আদনানের জন্য? আদনানকে না পাওয়ার জন্য? চঞ্চল মেয়েটাও বুঝি এত ভালোবাসতে পারে? এই ভালোবাসার ভার আদনান কিভাবে সামলাবে? কোন কুঠুরিতে আবদ্ধ করবে? মুহূর্তেই দিশেহারা হয়ে উঠল আদনান। জ্বরের বেগে দুটো ক্ষত বিক্ষত হৃদয়ের দূরত্ব গুছালো। সেদিনের মতো আজ আর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটুকুও করল না। তীব্র অনুভূতির তাড়নায় কিংবা ভালোবাসার পূর্ণতায় এক লোহময় আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরল কন্দনরত রমণীকে পিছু হতে। আচমকি কেহেন কর্মকাণ্ডে সোহানা স্তম্ভিত হয়ে গেল। ছিটকে দূরে সরে যেতে চাইল মেয়েটা। কান্না বলে আতঙ্কের সম্পূর্ণ অস্তিত্ব জমে গিয়েছে মেয়েটার অতর্কিত এ ছোঁয়ায়। চেঁচিয়ে উঠতে যাবে তার আগেই পুরুষালী হাতের নিচে আলতো ছোঁয়ায় চাপা পড়ল নোনা পানির সিক্ত উষ্ঠজোড়া। এতক্ষণে তার হুহু কান্নায় মাতোয়ারা ছাদ জুড়ে ধ্বনিত হলো পুরুষালী স্বরের আবেগ ডালা ব্যাকুল ফিসফিসানি। আই এম সরি। কাঁদে না প্লিজ, কাঁদে না। এভাবে ছোঁয়ার জন্য সরি, কাঁদানোর জন্য সরি, সব কিছুর জন্য সরি। সোহা পাখি। সোহানা জমে গেল স্থির হয়ে। পুরুষালী কণ্ঠটির ফিসফিস ধ্বনি জঙ্কার তুলছে সমগ্র অস্তিত্ব জুড়ে। প্রস্তর খণ্ডের ন্যায় জমে আসে হৃৎপিণ্ডের অস্বাভাবিক কার্যক্রম। কণ্ঠনালী ছেড়ে কোনো শব্দ বের হতে চায় না। প্রেম বিরহের আচমকিক পূর্ণতায় মেয়েটা খেয়ে হারায়। দুপায়ের নড়বড়ে অস্থিরতায় আচমকিক দোলে পড়ে আদনানের বক্ষস্থলে। আদনান আশ্চর্য, বিমূঢ়, বিস্মিত। মেয়েটা জ্ঞান হারালো? সিরিয়াসলি? মেহরাত তাকে আস্ত রাখবে? জানলে কি ভাববে? তার বয়ে জ্ঞান হারিয়েছে? মাই গড! সোহা প্রেম নিবেদনে জ্ঞান হারালেও, আদর নিবেদনে জ্ঞান হারালে কিন্তু আমি একদম মানব না, ভুলেও না। অতর্কিত মনে মনে রুক্ষস্বরে বিড়বিড় করল আদনান। জমের মুখোমুখি হতে হবে ভেবেও সোহানাকে পাজাকোলে তুলে নিল। মেয়েটার বিবর্ণ প্যাকাশে মুখশ্রী জুড়ে নিদারুণ উদ্বেগ যেন তখনও প্রস্ফুটিত। অবিলম্বে অদর বেঁকে আসা আদনানের গোত্রিকা আওড়ায়, খুব শীঘ্রই নিজের করে নিব আপনায় মিস। একা একা আর ভালোবেসে কষ্ট পেতে হবে না। এবার দুজন দুজনকে মিলেমিশে ভালোবাসবো। আপনার প্যাকাশে ঠোঁট দুটো আদর মেখে রাঙিয়ে দেওয়ার অধিকারটুকু খুব শীঘ্রই আমার হবে প্রণয়নী, খুব শীঘ্রই। শান্তা অস্থির পায়চারি করছেন গরময়। দ্বীপের কোনো কন্ট্যাক্টের নাম্বার নেই তার কাছে। কিভাবে যোগাযোগ করবে? কার কাছ থেকে জানবে ছেলেটা কি করছে, কোথায় আছে?
ভাগ্য বুঝি সহায় হলো মেয়েটার। সুব্রতা আসলো রুমে সেই মুহূর্তে। শান্তার ডোক চাপলো সিক্ত করে, মস্তিষ্কে ফাঁকা ফাঁকা লাগছে মেয়েটার। হিতাহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে নিজেকে। সুব্রতা কেন এসেছে তা জিজ্ঞেসের প্রয়োজন বোধ করলো না মেয়েটা। অগোছালো পায়ে মেয়েটার কাছে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেললো মেয়েটার সরু কবজিটা। আচমকি কেহেন কাণ্ডে ভরকে গেল সুব্রতা। শান্তার মুখশ্রী জুড়ে দুশ্চিন্তার নিদারুণ উদ্বেগ, কেমন চঞ্চল শূন্য ছাড়া দৃষ্টি। মেয়েটার কণ্ঠে উদ্বিগ্নতায় ছেয়ে গেল। সহসা জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? অসুস্থ লাগছে? শান্তার ভেতরটা যেন সাফা কষ্টে হুহু করে উঠল। মেয়েটা কাল বিলম্ব না করেই অগোছালো স্বরে জিজ্ঞেস করে, দীপ দীপের নাম্বার আছে তোর কাছে? একটু দিবি? দে না, একটু দরকার ছিল, খুব দরকারি, একটু দে না। সুব্রতা আশ্চর্যিত। তার কাছে দীপের নাম্বার আসবে কোথা থেকে? আগে যাই ফেসবুক আইডি ছিল, তারপর থেকে কারোর সাথেই যোগাযোগ হতো না। এখনও তেমন কারো নাম্বার নেই। ঢাকা আসার পর মেহেরাত নতুন সেট কিনে দিল, সেখানে গুটি কয়েক মানুষের নাম্বার ছাড়া তেমন কারোই নেই। দীপবাইয়ের নাম্বারও না, বলা বাহুল্য এখনও কখনো প্রয়োজন পড়েনি। সে বোনের অস্থিরতা দেখে হকচকিয়ে জিজ্ঞেস করল, কেন আপু, হঠাৎ দীপবাইয়ের নাম্বার? আমার কাছে নেই তো। কোনো সমস্যা হয়েছে? শান্তা নিজেকে অসহায় অসহায় লাগে, বাচ্চাদের মতো চিবুক কেঁপে ওঠে অনুভূতির তোড়ে। যে বেপরোয়া ছেলে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, সে তো এখনও জানতেই পারল না সিনিয়র তার ভালোবাসায় নিজেকে বেঁধেছে, মায়ার ভাদনে ফেসেছে। মেয়েটা অসহায়ের ন্যায় আওড়ায়, একটু ব্যবস্থা করে দে না, একটু দেখ না, কারো কাছ থেকে পাস কিনে প্লিজ। বই না, আমার লক্ষ্মী বোন না। সুব্রতা মনে মনে ভাবল, মেহেরাদের কাছে থাকলে থাকতে পারে, নয়তো আর কারো কথাই মনে পড়ছে না তার। একটু ভেবে জানালো, দাঁড়াও দেখি তোমার ভাইয়ার কাছে পাই কি না, ওনার কাছে তো থাকার কথা বোধ হয়। বলেই সুব্রতা বেরিয়ে গেল। শান্তার বুকে বুঝে এক পশলা শীতল বৃষ্টি চটপট বয়ে গেল। মেয়েটা মাথা চেপে বসে পড়ল বিছানার উপর। বুক ছিঁড়ে বেরিয়ে আসে ব্যথাতুর চাপা আর্তনাদ। এই যে জগৎকাল ভুলে বছরখানেক ছোট, তোমার জন্য এভাবে তপড়াচ্ছি, এর চিরকালের মর্যাদা রাখবে তো দীপ? আমি কিন্তু পাগল হয়ে যাব। সুব্রতা পুরো রুম টুম খুঁজে এলো, মেহেরাত নেই। মেয়েটা কদম এগিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখলো পরিবার সকলের সাথে বসে আছে ভদ্রলোক। কি বিষয়ে যেন আলাপ আলোচনা চলছে। সকলের চেহারায় সাফা উদ্বিগ্নতা। মেহেরাত ভাবলেছিনভাবে একের পর এক বক্তব্য রাখছে, গম্ভীর মুখশ্রীতে, বসা আয়েসি ভঙ্গিতে। সুব্রতা মুখ মশরালো। সব জায়গায় ভাবে লোকের, দেখো কিভাবে ভাব নিয়ে আসে, যেন কোথাকার কোন রাজপুত্র। সে ফিলফিল পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো মেহেরাদের সোফার পাশাপাশি। তারা ছোটরা ছাড়া সবাই উপস্থিত সেখানে। আগামীকালের দোয়া অনুষ্ঠান নিয়ে নাকি অন্য বিষয়ে আলোচনা চলছে, সে সঠিক বুঝতে পারল না। সে মেহেরাদের পিছনে গিয়ে দাঁড়ালো, যেন তাদের আলোচনায় সমস্যা না হয়। সে একটু করে ডেকে মোবাইলটা নিয়ে আসবে ব্যাস, কিন্তু বেচারি যেতে যেতে সকলের দৃষ্টিতেই পড়ল। এবার সুব্রতা অস্বস্তিতে পড়ল। সকলের একে একে প্রশ্নাত্মক চাহনিতে মেয়েটা অস্বস্তিতে ঘেমে উঠল। কি বলে ডাকবে এখন সকলের সামনে মেহেরাতকে? সন্ধ্যায় ভাই বলায় কতগুলো সুন্দর উপহার পেয়েছে গলায় ঘাড়ে। উফ, গলা ঘাটটা আরেকবার জ্বলে গেল একদম। মনে হতে আড়ষ্টতায় জমে গেল মেয়েটা স্থানে। সকলের দৃষ্টিতে মেহেরাত ঘাড় বাঁকিয়ে পিছু তাকাতে সুব্রতার অস্তিত্ব দৃষ্টিগোচর হলো। সহসায় কপালে সরু রেখার আবির্ভাব ঘটল মানবের। একটু আগে না শুনিয়ে দিয়ে আসলো ঘুমাতে, এখনও ঘুমায়নি? প্রশ্নাত্মক দৃষ্টিচোরা দেখে সুব্রতা শির দ্বারা বাঁকিয়ে হকচকিয়ে হড়বড়িয়ে বলে ফেলল, একটু আপনার মোবাইলটা দিন না। মেহেরাদের দৃষ্টির প্রগাঢ়তা বাড়তেই সুব্রতা পেট দর পড়িয়ে করে উঠল, ঘুম ধরছে না আর কি, আমারটার সার শেষ।
মেয়েরাজ স্বাভাবিকভাবে প্যান্টের পকেট হতে মোবাইল বের করে ওর হাতে দিল। এখানের আলোচনা প্রায় শেষের দিকে। সন্ধ্যা হতে দৌড়ঝাঁপ, সাবান নিতে হবে। আরেক পকেট হতে মানিব্যাগ, রেড মালবোরা সিগারেটের প্যাকেট ওর হাতে ধরিয়ে দিল। গমগমে গলায় বলল, রুমে যা, ড্রেস রেডি কর, এসে শাওয়ার নিব। সুব্রতা চোখ মুখ কুচকে মাথা নাড়ালো। বড় মারা দেখছে তাকে। ইস ইস, কি লজ্জা, কি লজ্জা! সে কি গিন্নি হয়ে গেল? সকলেই সত্যিকারই বাড়ির ছেলে আর মেয়ের ছোট্টখাট্ট সংসার কার্যকলাপ দেখে প্রশান্তিতে দু চোখ জোড়ালেন। মেয়েটার লজ্জা আড়ষ্টতায় দু চোখ খিচে ফেলার আগে মস্তিষ্কটা হুট করে কেন যেন জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। এটা কি সিগারেটের প্যাকেট দিল? সে যে এ নিয়ে প্রতিদিন গাল ফলায়, এটা দেখে না? সুব্রতা নাকমুখ সংকুচিত করে দ্রুত সিঁড়ির দিকে পা টানল। কখন আবার বলে ফেলে, দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। তার নিয়ে যাওয়া মানেই তো কোলে ছড়ানো। বেচারি সকলের সামনে আর লজ্জায় পড়তে চায় না। তবে হুট করেই করে বসলে এক অনাকাঙ্ক্ষিত কার্যাদি। সিঁড়ির গোড়দোড়ায় পৌঁছাতে আচমকিক ডাইনিং রুমের দিকেও দূরে ছুঁড়ে মারল হাতের সিগারেটের প্যাকেটটা। অসহ্য জিনিস একটা। সে ছিল না, খেয়েছে, মানা যায়। সে থাকতে খাবে কেন? মাত্রা ছাড়া করেছে না এই লোক এখন। যা ভাগ আমার জামের কাছ থেকে। সিগারেটের সাথে মনে মনে দ্বন্দ্ব সেরে এক পৈশাচিক আনন্দ নিয়ে আবারও উপরে উঠতে লাগলো মেয়েটা। ভেতরের অঙ্গার মেয়েটা কাউকে বুঝতে দিল না। খুব স্বাভাবিক শান্তশিষ্ট মেয়ে সে। আচমকিক শব্দের উৎসে সকলে ঘুরে তাকাতেই দেখল মেহেরাদের ব্যান্ডেড সিগারেটের প্যাকেটখানা অদৌড় ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সকলে ঠোঁটে ঠোঁট চেপে একবার মেহেরাদের দিকে তাকালো তো আরেকবার উপরে উঠতে থাকা সুব্রতার দিকে। তর্জনী দিয়ে ব্রু কুচকালো মেহেরাদ। সকলের বিহম্বিত দৃষ্টির কবলে ফুস করে শ্বাস জেরে উঠে দাঁড়ালো সে। রাশবাড়ি কণ্ঠে জানালো, বাকি কথা পরে শেষ করছি। আলতাফ তালুকদার ছেলেকে একটু ছটিয়ে দিতে আফসোসের সুরে আওড়ালেন, মেয়েটার জন্য নিচে রুমের ব্যবস্থা করো জাহানারা। সে কবে বললাম তোমায়? এভাবে সিঁড়ি দয়ে চলাচল করতেও তো অসুবিধে হয়। ও নয়তো নিচেই থাকুক। সকলের একযোগের দৃষ্টি আবার মেহেরাদের দিকে পতিত হলো। নিশ্চিত ছেলেটাকে ফুসাতে এসব বলছে। দাপুটে মানব থোড়াই না কেয়ার করে বাবার সদ্য আফসোস। সকলকে বিহম্বলায় আরেক ধাপ উপরে উঠিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে স্বগতিতে আওড়াতে থাকে। আমি আছি না, প্রয়োজন হলে লিফট করে দিব, এলিভেটর, অ্যাক্সেলেটর সব। এরপর মাত্র কয়েক কদমেই সুব্রতার কাছে পৌঁছে গেল মেহেরাদ। ফোন কাল বিলম্ব না করে মেয়েটাকে ফাঁজো করে তুলে শান্ত কদমে রুমের দিকে অগ্রসর হলো। খুব দ্রুতই সকলের দৃষ্টি সীমার বাইরে চলে গেল তারা। হকচকিত সুব্রতা সরু দুহাতে খামচে ধরে স্বামীর ছড়াকাত। দু চোখের তারায় লজ্জার আবরণ। আবার সকলের সামনে এহেন কাণ্ড ঘটালো লোকটা। দূর, ভাল লাগে না, মনে মনে আর্তনাদ করে উঠল মেয়েটা। সাহস দিয়ে দেখাস মাঝে মধ্যে, বুঝে শুনে দেখাস তো। সুব্রতাকে বিছানায় বসাতে বসাতে ডান বুঝি শুধালো মেহেরাদ। ভালো করেছি। সুব্রতার তৎক্ষণাৎ একগুঁয়ে জবাব। মেহেরাদের ঠোঁটে রাগে মৃদু হাসি ফুটে উঠে প্রিয়তমার বাচ্চা সুলভ আচরণে। হাতের গুঁড়ি খুলে শার্টের বোতামে হাত চালাতে চালাতে বলে, শাওয়ার নিয়ে আসছি। এত ভালোর কিছু পুরস্কার আপনিও ডিজার্ভ করেন। ওয়েল ডিল ডান। ছেলেটা ঢুকে গেল ওয়াশরুমে। অদর কোলে লাজুক হাসির ফোয়ারা উকি দিল মেয়েটার। পরক্ষণেই কিছু মনে পড়তে এক মুহূর্ত অপেক্ষা করল না সুব্রতা। চটফট কদমের শান্তার রুমের দিকে ছুটল মোবাইল হাতে। তার বোনটাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? এত উৎকণ্ঠা নিয়ে দীপের নাম্বারই বা চাইছে কেন? রাতটা দুশ্চিন্তায় গেল ভগ্ন হৃদয়ের রমণীর। নাম্বার জোগাড় করতে পারলেও মোবাইল বন্ধ পেয়েছে। দুশ্চিন্তা যেন ফাল্লা দিয়ে বেড়েছে। এক রাতেই চোখের নিচে আমাবস্যার আধার নেমেছে লালিত্য মাখার চেহারায়।
বাহিরে তখন টুকিটাকি মানুষের আনাগোনা। মেহেরাত শান্তাদের বাড়ি থেকেও মেহমানরা চলে আসছে আস্তে ধীরে। শান্তার 2-3টে কাজিন আছে, তারাও আসছে। মেয়েটা উদাস মুখে জানালা মুখী হয়ে শত শত চিন্তার মধ্যে দরজার মধ্যে টোকা পড়ল। গাড় ঘুরিয়ে দেখতে দেখতে সোহানা এসে বোনের সামনে হাজির হলো, কাঁদো কাঁদো মুখ নিয়ে। আচমকা বোনকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল মেয়েটা। আচমকিক ঘটনা প্রবাহে শান্তা হক চকিয়ে উঠল, জড়িয়ে ধরল বোনকে। কিছুক্ষণের জন্য দীপের চিন্তা মস্তিষ্ক থেকে হাঁটল। ব্যস্ত হয়ে সোহানাকে জিজ্ঞেস করলো, কি হলো, কাঁদছিস কেন? এই সোহানা, কেউ কিছু বলেছে? আম্মু বলেছে কিছু? সোহানার লজ্জা আড়ষ্টতায় হীনমন্যতায় বোনের বক্ষস্থলে মিশে যায় পুরোপুরি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আওড়ায়, আই এম সরি আপু, আমি খুব করে সরি। আমি কাউকে ভালোবাসি না, তুমি ভুল বুঝো না আমায়। হ্যাঁ, আমি মেয়েটার কণ্ঠ জড়িয়ে আসে কান্নার তোপে। আর বলতে পারে না কিছুই। শান্তা বুঝলো বোনের দুঃখ কষ্টের কারণ। মেয়েটার অদরে হাসি ফুটে উঠল, ঠোঁট টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর মাখা গলায় জানালো, আপু কিচ্ছু মনে করিনি রে বোকা। কান্না করছিস কেন? কান্না থামা, এক্ষুনি থামাবি, না হয় মার দিব কিন্তু। সোনা নিজেকে স্বাভাবিক করতে চায়। মেয়েটা নাক টানে ঘন ঘন, কান্না আটকানোর চেষ্টায়। অশ্রুসিক্ত নয়নে বোনের দিকে তাকাতে আবারও অশ্রু ঢেউ খেলে যায় দু চোখে। ঠোঁট উল্টে আসে অপরাধ বোধে। তার আপু নিশ্চয়ই বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা করে ফেলেছে। আপু কিভাবে ভুলে যাবে সব? সে কিভাবে এগুলো মেনে নেবে? শান্তা এবার বোনের অশ্রুপাত দেখে জোরালো ধমক ছুড়ল, বিরক্তি জোরে পড়ল তার কণ্ঠে। সত্যি সত্যি মার খাবি কিন্তু। আরে বাবা, আমি কিচ্ছু মনে করিনি। তোরা দুজনকে ভালোবাসিস, এটা কত খুশির খবর জানিস? আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম এই একটা মাস। আমি এই বিয়ে তো কখনোই নিজ ইচ্ছে মত দিতাম না, ইনফ্যাক্ট কোনো বিয়েতেই না। খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, টেনশন করিস না, ভাইয়া ঠিক করে দিবে সব। মনের আঙ্গিনায় কিছুটা শীতলতা ছড়ানোর আগে সোনা আটকে উঠল ভাইয়ের কথা শুনে। দু চোখ কোটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। স্তব্ধতায় মেয়েটার অস্তিত্ব জমে আসে যেন। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে বোনের দিকে অবিশ্বাস্য নয়ন। পরক্ষণে হুঁশপিতে আটকে উঠে বলে, ভাইয়া ঠিক করে দিবে মানে? ভাইয়া জানে এসব? জানে মানে? আদনান ভাইয়া কি বলেছে জানিস? বলেছে বিয়ে করলে ওকেই করব। উই লাভড ইচ আদার। আমার ভালোবাসা একদম বিলেন ভাইয়ের শাস্তে আসবি না মেহেরাত, যদি আসিস একদম গুলি করে খুলি উড়িয়ে দিব, বলেই পিক করে হেসে দিল শান্তা। সোহানা বেচারির লজ্জায় এইটুকুনি হয়ে গেল। আর কি বলেছে কে জানি। মেয়েটা অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই সুব্রতার রুমে ঢুকলো। মুখশ্রীতে কাল বৈশাখীর আদা জমিয়ে যেন শরতের মেঘের সবটুকু বার ওর মায়াবী মুখশ্রীতে আস্তানা জমিয়েছে। মেয়েটা আদো কণ্ঠে শান্তার উদ্দেশ্য বলল, তোমাকে তোমার ভাইয়া যেতে বলেছে। ওর কথায় ঠাট্টা বলে উদ্বেগে পড়ল শান্তা। সুব্রতার কথায় মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ বের হয়ে গেল রুম থেকে। সোহানা সুব্রতার বাহুতে খোঁচা দিয়ে চোখ উচিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ ভাইয়া ডেকে পাঠালো কেন? কিছু হয়েছে? সুব্রতা ঠোঁট উল্টে এদিক সেদিক মাথা নাড়ালো। সে কিছুই বুঝতে পারছে না। রাতে শান্তার রুম থেকে মোবাইল নিয়ে রুমে ঢুকতেই দেখে মেয়েরা ওয়াশরুম থেকে বের হয়েছে। তার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। এরপর তো কিছু টিজ্ঞেসও করলো না। সে ভেবেছে কঠোর জিজ্ঞাসাবাদ চলবে বুঝি তার উপর। কই, কিছুই হলো না। স্বাভাবিকভাবেই বুকে টেনে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে গুমটুম পাড়িয়ে দিল। এরপর এখন বলছে শান্তা আপুকে ডেকে দিত। মেয়েটার বুকটা দুকপুক করছে। শান্তা কেন দীপের নাম্বার নিল? আর মেহেরদিবা কেন শান্তার খোঁজ করলো? সেই বেচারির ছোট্ট মস্তিষ্কে কিছুই ঠাহর করতে পারল না। চিন্তিত বদনে কদম পেলে শান্তার রুম ত্যাগ করল ও সোহানাকে রেখে। যদি কান পেতে কিছু শোনা টোনা যায়। সুব্রতা আবার বরাবরই লক্ষ্মীমন্তের মেয়ে। এসব সে কস্মিক কালেও করে না। এখন একদিন করলে বেশি গুণা হয়ে যাবে। থাক, নিজের রুমেই থেকেই তো শুনবে। এটাও কি গুণা হয়ে যাবে? স্বামীর কথা শুনলে কিসের গুণা? কত হাবি যাবে ভাবতে ভাবতে মেয়েটা নিজের রুমের দিকে গেল আস্তে ধীরে পা ফেলে। সে বেচারি এটা মাথায় আনলো না তার কচ্ছপের গতিতে যেতে যেতে কথা বলো যে শেষ হয়ে যেতে পারে।
ডেকেছিলে ভাইয়া? আমতা আমতা করে জিজ্ঞেস করলো শান্তা। মেয়েটা সারা হাত পা ঘেমে নিয়ে একাকার, অসহ্য অনুভূতির তাড়নায় হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসার উপক্রম। তবুও ভাইয়ের সামনে স্ট্রিট কারটায় দাঁড়িয়ে কি বলে কি করে আল্লাহ জানে। মেয়েরা দুতিশয় শান্ত নীরব, নিষ্পাপ চোখ দুটো শান্তার মুখশ্রী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার এক একটা এক্সপ্রেশন তাকে তার অনুমানকে সঠিক করার শতভাগ জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আরও নীরবতায় কেটে গেল ওদের দুজনের মধ্যে। কি যেন ভাবলো তীক্ষ্ণ চোখে, তারপর খুবই শানিত শীতল গলায় প্রশ্ন ছড়ল বোনের দিকে। দীপকে ভালোবাসিস? বজ্র হাতের ন্যায় তীব্র বিস্ময়ে শান্তায় ফিসিয়ে গেল কয়েক কদম। মেয়েটার পা দুটো যেন মোমের তৈরি, তপ্ত আতঙ্কে গলে যাওয়ার মতো নড়বড়ে। যে খবর তার মনও সঠিক জানে না, বাইয়ে কীভাবে বলছিল। শান্তার এক্সপ্রেশন দেখে মেহরাত পুরোটা বুঝে ফেললো এবার। হাতের আঙ্গুল কপাল ঘষল। গতকাল বিয়ের কথা শুনে দীপের অভাবে চলে যাওয়া, রাতে শান্তার তার মোবাইল থেকে দীপের নাম্বার নেয়, সব কিছুই একে একে মিলিয়ে ফেললো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানবটা। রাতে এরকম কিছুই সন্দেহ করেছিল মোবাইল চেক করে। তার মোবাইলে সবসময় ডিজিটাল ওয়েল বেইং অন করা থাকে। রাতে সুব্রতাকে মোবাইল হাতে নিয়ে ঢুকতে সন্দেহ করেছে সে। দোতলায় তখন শান্তা ছাড়া কারো জেগে থাকার কথা না। অনায়াসেই বুঝে ফেলেছিল সব। আমি চাইনি এই অলক্ষণে কাজ আমার দ্বারা হোক, কীভাবে যেন হয়ে গেল। আমি চেয়েও নিজেকে আটকাতে পারিনি ভাইয়া। কান্নাত্মপে কণ্ঠনালী বুধ হয়ে আসে মেয়েটার। দমনীয় তনু নুইয়ে আসে কম্পনের তেরে, একরাশ জড়তা কণ্ঠায়। ভাইয়া, একটা অনুরোধ রাখো না, একটু দেখো না ও কোথায়। ও তো পাগল কিসিমের ভাইয়া, কি পাহাড় সেফে গতকাল বাড়ি থেকে বের হলো। একটু দেখো না ও কোথায়। আমি তোমার সব কথা শুনবো ভাইয়া, তুমি যা বলবে তাই হবে, সব শুনবো। এই অবাধ্য মনটাকে শিকলে বাঁধবো, একটু ওর খোঁজ করে দাও ভাইয়া। মেহেরাদের প্রতি ভয়, ভালোবাসা, বিশ্বাস সব কিছুর মিশেলে মেয়েটার ভাইয়ার কাছে সব অনুযোগ উৎফুল্লিত করল। মেহরাদ বুক ফুলিয়ে শ্বাস ছাড়ল। যা হওয়ার হয়ে গিয়েছে বুঝতে পেরে বসা হতে উঠে দাঁড়ালো। বোনদের কখনোই কোনো সৎ ইচ্ছা অপূর্ণ রাখেনি সে। এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। শান্তা যেন আর একটু ভেঙে গেল ভাইয়ের নমনীয়তার সামনে। ভাইয়ের উষ্ণ মমতায় মনটা শীতলতায় ভিজে উঠল। তার এই বিচ্ছিরি ভালোবাসার দায়ে তার পরিবারকে সমাজ থেকে কি কি শুনতে হবে। তার ভাইয়ার কি বেশি সম্মানহীন হবে? মেহেরাত বুঝে বোনের মানসিক বিধ্বস্ততা, তবুও ভেতরের গম্ভীরতা ছাপিয়ে কণ্ঠ নমনীয় করতে পারল না সে। রাজবাড়ি স্বরে বোনকে জানালো, ভালোবাসা হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো, এদের কখনো খাঁচায় আটকে রাখা যায় না। সময়, জ্ঞান, ভালোবাসা বুঝে না তাকে বোঝানো যায় না, শুধু মানুষ চিনে সৎ পাত্রে তা ডালতে হয়। দীপের কিচ্ছু হবে না, আমি ট্রাক করছি ওকে। কাঁদে না। তার দ্বারা আর বোনকে সান্ত্বনা বাণী শোনানো সম্ভব হলো না। ব্যস্ত কদমে মোবাইল পকেট হতে বের করতে করতে রুম ত্যাগ করতে যাবে, ঠিক দরজাতেই সুব্রতার দেখা গেল। বললে অবশ্য ভুল হবে, মেয়েটা সবে নিজেকে আড়াল করে মাথা বের করে উকি দিচ্ছিল ভেতরে। আচমকিক মেহেরাদের ছড়া ঢেউ খেলানো বুকে মাথাটা ঠুকে গেল একদম। মেহেরাত তীক্ষ্ণ চোখে টান টান হয়ে দাঁড়িয়ে থাকলেও সুব্রতা কপাল ডলতে ডলতে চোখ মুখ কুঁচকে ফেলল পুরো দমে। মুখ দিয়ে তীব্র বিরক্ত শব্দ বের করে মেহেরাদের উদ্দেশ্যে ছুড়ে দিল প্রশ্নবাণ। উফ, দেখে আসবেন না? দিলাম তো কপালটা পাটিয়ে। এত শক্ত বুক হয় গন্ডারের মতো? এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল? উফ, একটু শুনতেও পারলাম না। এত অল্প কথা বলতেন, কেউ ডেকে আনেন, যত সব। মেয়েটা বিরক্ত জারতে থাকলো অনর্গল। এর মাঝখানে মেহেরাদ এর কপাল তর্জনী দিয়ে চেপে তুলল, চোখ দুটো তীক্ষ্ণায় সে তীর্যক কণ্ঠে শুধালো, কি বললি? আবার বল। সুব্রতা সতর্ক হলো তৎক্ষণাৎ। দ্বিগল চোখ জোড়া ভারী পল্লব ঝাপটিয়ে বুঝতে চাইল তার অবাধ্য মুখটা কতটুকু ছুটেছে। মেহেরাদের শানিত চোখ জোড়ায় দৃষ্টি মিলতেই মেয়েটার ভেতরটা জলশ্বাসের ন্যায় উছলে উঠল। কাজ তো বাগিয়েছে।
তৎক্ষণাৎ মুখের জুড়ে আদুরে আহ্লাদে বাপটে নিয়ে নিয়ে দুহাত বাড়িয়ে মেয়েরাদের শক্তপোক্ত বুকের কাজটাই মিশে যাওয়ার মিশে বাহানায় বিগলিত স্বরে ঠোঁট ফুলিয়ে বলল, এইমাত্র ব্যথা পেলাম না মাথায়, কষ্ট হলো না আমার? কি পাথরে যেন বাড়ি খেলাম। দুঃখী বালিকার কথা দৌড়তে সুহ একদম নেই, একটু আদর করে দিন। মেহরাদ মোটেও বিগলিত হলো না আদুরে স্বরে। বোর সদ্য আহ্লাদিপনে অদর ফিসে যায় দাঁতের শোনে, হাসির সনবরণে, তবুও মুখশ্রী যথাযথ গম্ভীর রাখলো সে। মেয়েটার শুভ্র ললাটে তর্জনী ঠেকিয়ে দূরত্ব বুঝিয়ে রাখলো। শুভ্রতার নাচড়বান্ধা লাগছে না, গলছে না। লোকটা বুঝতে পেরে অসহ্য হয়ে দু চোখ কুচকে মেহরাদের দিকে দৃষ্টি তাক করলো, মনে মনে আওড়ালো, আসলেই পাথর হয়ে গিয়েছে নাকি? তার আহ্লাদেও বলছে না। দূর, ড্রামা অফ রাখেন ম্যাডাম, আপনি এমনি ড্রামা কুইন। হাতে সময় পরিস্থিতি দুটোর একটাও নেই, না হয়ে পুরস্কার পেয়ে যেতেন তৎক্ষণাৎ। ধরা পড়ে যাওয়া ছোরের মতো মুখটা কাঁচুমাচু করে এদিক সেদিক ঘুরালো মেয়েটা। পরক্ষণেই মুখ গুজো করলো ব্যর্থ, তাই সবসময় দৌড়ে ফেল। উফ, আড়িপাতা কবে থেকে শিখেছিস? দ্বিতীয়বার দেখব? মেহরাদের ধারালো কণ্ঠ। সুব্রত আশ্চর্যের নেই তাকালো স্বামী নামক প্রাণীটার দিকে। সে তো সুযোগই পেল না, এই অপবাদ কেন নিবে সে? তৎক্ষণাৎ ঘোর বিরোধিতা করে বলে উঠল, একদম আড়ি পাতিনি, সত্যি বলছি, সুযোগই তো পেলাম না। শেষেরটা মুখ ফুসকে বেরিয়ে যেতেই দু হাতের তালুতে মুখ চেপে ধরল মেয়েটা। মেহরার ডান ব্রু উচিয়ে শানিত কণ্ঠে প্রশ্নবান জারি রাখলো, ফেলে পাত্তি। সুব্রতা এদিক সেদিক মাথা নাড়ায়। বলেও সে স্বীকার করবে না, পাগল নাকি সে? মেহরাদ ওর প্রসঙ্গ ছাড়ল, বিদ্যা আঙ্গুল কপালে কাজটা আদুরে ছুঁয়ে দিল খানিক। হাতে সময়ক্ষণ, নিচে মেহমানরা উপস্থিত হচ্ছে। গড়িত নজর বুলিয়ে ব্যস্ততা বাড়িয়ে হুঁশিয়ারি কণ্ঠে জানালো, দ্বিতীয়বার যেন না দেখি এসব। রুমে যা, আসছি আমি। নিচে যেন ভুলেও ছোটাছুটি করতে না দেখি, সাবধান। সুব্রতা মুখ গুজো করে নিল, বাড়িতে এত মানুষ, সে নিচে যাবে না? কুণ্ঠিত মুখে সহসায় পাল্টা জিজ্ঞেস করলো, গেলে? আজকে যদি ছুটোছুটি করে কোনো ব্যথা পাস শুভ্রা, তোকে আমি জাস্ট খুন করে ফেলবো। নোট মাই ওয়ার্ড। চলে গেল লোকটা। সুব্রতা মুখ ভেঙালো অগোচরে। সে তো যাবেই, খেয়ে ফেললে খেয়ে ফেলুক। মেহেরাত যেতে শান্তা রুম ছেড়ে বেরিয়ে এসে সুব্রতার পাশাপাশি দাঁড়ালো। মেয়েটার ছোট্ট বোনের এর নাটক দেখেই কুপোকাত, আর বের হবে কি? রুমের সামনে দুজন দাঁড়িয়ে। মেয়েটার দু চোখে আশ্চর্যতা যেন ঠিকরে পড়ছে। হতবাক কণ্ঠে শুধালো, এই তুই এত নাটক কীভাবে পারিস সুব্রতা? এই আহ্লাদ কবে করে আমার ভাইয়ের মাথাটা কিনেছিস, ডঙ্গি একটা? বলেই থুতনি চেপে ধরলো আদুরে ছোঁয়ায়। তারপর ফুরফুরে মনে নিজের রুমের দিকে অগ্রসর হলো। তার ভাইয়া যেহেতু দেখবে বলেছে, সে এখন কিছুটা নিশ্চিন্ত। এবার একটু রেডি হয়ে নিচে নামা যাক। মেয়েটার মনে কত নাম না জানা প্রজাপতিরা হৃদয়ের দোলা দিতে লাগলো। প্রশান্তি বুঝি একেই বলে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।